এই কার্বোহাইড্রেটের প্রকারভেদ। তাহলে কার্বোহাইড্রেট বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে প্রকারভেদ করতে পারি। সেটা হতে পারে স্বাদের উপর ভিত্তি করে, সেটা হতে পারে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে, সেটা হতে পারে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে। আচ্ছা, তাহলে আসো আমরা একে একে সবগুলা পড়ি। তাহলে আসো ফার্স্টে আমরা স্বাদের উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা যেটা পড়বো স্বাদের উপর ভিত্তি করে শর্করা দুই ধরনের। শর্করা দুই ধরনের, একটাকে বলা হয় সুগার, আরেকটা হচ্ছে নন সুগার। সুগার মানে কি? সুগার মানে হচ্ছে চিনি, তাই না? তাহলে একটা হচ্ছে সুগার, আরেকটা হচ্ছে নন সুগার। তাহলে সুগার মানে তুমি মনে রাখতে পারো চিনি। তাহলে চিনির দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবা ভাইয়া, চিনি দেখতে দানাদার। তাহলে চিনি হচ্ছে দানাদার এবং এটা মুখে নিলে বুঝতে পারবা এটা হচ্ছে মিষ্টি। তাহলে দানাদার, মিষ্টি এবং চিনি পানিতে দ্রবণীয় হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। তার মানে কি চিনি পানিতে দ্রবণীয়। এবং চিনির ওজনটা অনেক কম হয় অন্যান্য শর্করার ক্ষেত্রে। খেয়াল করে দেখো, যেমন আমি যদি বলি সেলুলোজ, নন সুগারের একটা উদাহরণ হচ্ছে সেলুলোজ। তাহলে এই সেলুলোজ এর দিকে তুমি একটু খেয়াল করে দেখো, সেলুলোজ দ্বারা কি গঠিত হয় ভাইয়া? গাছ গঠিত হয়, তাই না? তাহলে এর গঠনটা বা এর ওজনটা কিন্তু অনেক বেশি, সেলুলোজ। কিন্তু চিনির যে ওজনটা, সেটার আণবিক ভর কিন্তু নিম্ন আণবিক ভর বিশিষ্ট। তাহলে এইখানে আমরা যা কিছু পড়ছি তার বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে নন সুগারের। যেমন তুমি সেলুলোজের কথা চিন্তা করো, অর্থাৎ গাছের কাঠ, সেটা কি মিষ্টি? না, মিষ্টি না। এটা হচ্ছে অদানাদার এবং পানিতে দিলে কাঠ কিন্তু পানিতে মিশে যায় না। তার মানে কি পানিতে অদ্রবণীয়, কিন্তু এর ভর আবার বেশি, ভরটা উচ্চ ভর বিশিষ্ট হয়। আচ্ছা, তাহলে যত মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড আছে তার হচ্ছে সুগারের উদাহরণ। মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড কি একটু পরেই বুঝতে পারবা। মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড একটু পরে পড়বো, তখনই বুঝতে পারবা। তাহলে যত মনোস্যাকারাইড আছে যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, তাহলে এই নামগুলোও পড়বো, তখন তোমার কাছে এগুলো পানি হয়ে যাবে, মুখস্থ আর করতে হবে না। আর যত পলিস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড নিয়ে যখন পড়বো, সেই পলিস্যাকারাইডগুলা হচ্ছে নন সুগার, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, ডেক্সট্রিন, ইনুলিন, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড এবং এগুলো হচ্ছে নন সুগার। তাহলে স্বাদের উপর ভিত্তি করে আমাদের শর্করার প্রকারভেদটা শেষ হলো। এবার আসো বিচারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা প্রকারভেদ করব। আচ্ছা, কিভাবে এই প্রকারভেদটা করতে পারি? তোমরা ছোটবেলা থেকে জারণ বিজারণ পড়েছো, তাই না? তাহলে জারণ বিজারণ সম্পর্কে সামান্য কিছু কথা বলে আমি এই টপিকটা আবারও শুরু করি। আসো, তোমরা ছোটবেলা থেকে এই বিষয়টা পড়ে এসেছো, জারণ মানে হচ্ছে ছারণ। জারণ মানে হচ্ছে ছারণ। কিসের ছারণ? তোমরা জানো জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছারণ, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছারণ, জারণ মানে হচ্ছে হাইড্রোজেন ছারণ এবং জারণ মানে হচ্ছে অক্সিজেন গ্রহণ। এই বিষয়টা তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো, তাই না ভাইয়া? ওকে, তাহলে জারণ বলতে আমরা এই তিনটা বিষয় বুঝি। আচ্ছা, এখন আমি যদি বলি জারক, জারক নামটা উচ্চারণ করে দেখো, নামের শেষ অংশে আছে অক। মনে রাখো, কোনো নামের শেষ অংশে যদি অক শব্দটা থাকে, এই অক শব্দটার যেখানে থাকবে বুঝবা যে সেটা কোনো কিছু একটা করে। যেমন আমি যদি বলি বিচারক, বিচারক, তাহলে বিচারক কি করে ভাইয়া? বিচারক বিচার করে। আমি যদি বলি খাদক, খাদক কি করে? খাওয়া করে। বা যে খাই, আমার একটা ফ্রেন্ড আছে, ও বলে খাদক, চল খেয়ে খাওয়া করে আসি, খেয়ে আসি না বলে, বলে যে খাওয়া করে আসি। তাহলে খাদক কারা? যে খাওয়া করে। আচ্ছা, আমি যদি বলি রক্ষক, আমি যদি বলি রক্ষক, যে রক্ষা করে। আমি যদি বলি ভক্ষক, দেখো নামের প্রতিটা নামের শেষে আছে অক। তার মানে কি কোনো নামের শেষে অক থাকলে সেটা কোনো কিছু একটা করে। যেমন বিচারক বিচার করে, নাকি বিচারক অবিচার করে? বিচারক তো অবিচার করে না, বিচারক কি করে ভাইয়া? বিচার করে। তাহলে এইবার যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো ভাইয়া, বলো তো ভাইয়া জারক, বলো তো ভাইয়া জারক, জারক কি করে? তোমাদের অনেকেই কনফিউজড হয়ে যাবা, অনেকেই বলবা জারক বিজারণ করে। আচ্ছা, তবে মনে রাখো ভাইয়া, জারক হচ্ছে জারণ করে, জারণ করে। তাহলে দেখো জারকের নামে শেষে কি আছে? অক আছে না? বিচারক কি অবিচার করে? না। তার মানে কি জারক কি বিচারণ করবে? জারক বিচারণ করবে না। জারক জারণই করবে,
বুঝতে পেরেছো? তাহলে বিজারক কি করে? বিজারণ করে। বিজারক কি করে ভাইয়া? বিজারক বিজারণ করে। বিজারণ করে। আচ্ছা, তাহলে এই ওয়ার্ড দুইটা মনে রাখো। এই ওয়ার্ড দুইটা ভালো করে মনে রাখো ভাইয়া। তো তোমাদের মনের মধ্যে যাদের কনফিউশন হচ্ছে যে জারক হয়তো বা বিজারণ করে, তোমাদের মনের কনফিউশনটা কেন হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। এখনই আমি একটা বিষয় দেখাবো, তাইলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা যে জারক আসলে বিজারণ করে না, জারক আসলে জারণই করে। আচ্ছা, ধরে নাও একটা যৌগ হচ্ছে এ, এ থেকে একটা ইলেকট্রন বিতে গেল। তাহলে এ হচ্ছে একটা যৌগ, এই যৌগটা বিতে একটা ইলেকট্রন দিয়ে দিল। আচ্ছা, তাহলে আমরা প্রচলিত যে কথা সেটা অনুযায়ী জানি জারক কি করে? ছারণ করে। সরি, জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ছারণ। তাহলে এ যেহেতু ইলেকট্রনটা ছাড়ছে, এর কি ঘটছে ভাইয়া? এর ঘটছে জারণ। জারণ। আচ্ছা, এবার আসো জারককে। ধরে নাও আমার কাছে 5 টাকা আছে, তো আমার ফ্রেন্ড সে যদি আমার কাছ থেকে 5 টাকা নিয়ে নেয়, তাহলে আমি কি ফকির হয়ে গেলাম না? আমার কাছে তো আর কোনো টাকাই থাকলো না। তাহলে আমাকে ফকির করার জন্য দায়ী কে বলতো? আমার ফ্রেন্ড যে আমার 5 টাকা নিয়ে নিল, আমার ফ্রেন্ড দায়ী, তাই না? আমার বন্ধু আমাকে ফকির করে দিল। তাহলে ফকির হওয়ার জন্য কিন্তু আমি নিজে দায়ী না, আমার ফ্রেন্ড 5 টাকা নিচ্ছে, এই কারণে আমি ফকির হয়েছি। তার মানে কি আমাকে ফকির বানাইলো কে? আমার ফ্রেন্ড, তাই না? তাহলে দেখো তো এখানে এ সেই ইলেকট্রনটা ছাড়ছে বা ছাড়তে চাচ্ছে, বি যদি ইলেকট্রনটা না নিত, তাহলে কি ইলেকট্রনটা কার থাকতো? এরই থাকতো, তাই না? এ ইলেকট্রনটা বিকে দিতে যাচ্ছে, বি যদি না নাই, ইলেকট্রনটা কার থাকে? এরই তো থাকে। তাহলে বি যদি না নিত, এ কি জারণ ঘটাতে পারতো? অবশ্যই পারতো না। এই ইলেকট্রনটা যদি বি না নিত, তাহলে ইলেকট্রনটা তো এ ছাড়তে পারতো না। তাহলে ইলেকট্রনটা কার থাকতো? এরই থাকতো। তাহলে এ কি জারণ ঘটাতে পারতো? না। তার মানে কি বি যেহেতু ইলেকট্রনটা নিচ্ছে, এই কারণেই তো এ জারণ ঘটাতে পারলো। তাহলে বলতো এই জারণ ঘটানোর জন্য দায়ী কে? জারণটা ঘটাইলো কে? জারণ ঘটাইলো হচ্ছে বি। তার মানে কি বি হচ্ছে জারক। বি হচ্ছে জারক। তার মানে কি জারক জারণ ঘটায়। আশা করি বুঝতে পেরেছো এবার। তাহলে উল্টাভাবে বললে এটা হবে বিজারক, এটা হচ্ছে বিজারক। তাহলে বিজারক কি ঘটায়? এর ঘটে বিজারণ। তার মানে কি বিজারক বিজারণ ঘটায়। বিষয়টা এমন যে আমার কাছে 5 টাকা আছে, এখন আমার ফ্রেন্ড যদি 5 টাকা না নিত, তাহলে তো আমি হচ্ছে গরিব হতে পারতাম না, তাই না? কিন্তু ফ্রেন্ড যেহেতু নিছে, আমাকে গরিব বানাইলো কে? আমার ফ্রেন্ড বানাইছে। তাহলে বি যদি ইলেকট্রনটা না নিত, তাহলে এ তো জারণ ঘটতে পারতো না। কিন্তু বি যেহেতু ইলেকট্রনটা গ্রহণ করছে, তার মানে কি জারণটা ঘটানোর জন্য দায়ী কে? বি। তাহলে সে হচ্ছে জারক, কিন্তু তার নিজের ঘটছে কি? বিজারণ। আচ্ছা, এবং এই বিজারণ যার ঘটে, অর্থাৎ ইলেকট্রন যেটা গ্রহণ করে, এই ইলেকট্রন গ্রহণ করলে সে কিন্তু আবার বিজারিত হয়। ইলেকট্রন গ্রহণ করলে সে কিন্তু আবার বিজারিত হয়। বিজারিত হয়। এবং যার জারণ ঘটে, অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করে, সে কিন্তু আবার জারিত হয়। ইলেকট্রন ত্যাগ করলে সে কি হয়? ইলেকট্রন ত্যাগ করলে সে জারিত হয়। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা একটা কথা বলতে পারি, ভাইয়া, যারা হচ্ছে বিজারক, বিজারক কি করে? বিজারণ করে, কিন্তু তার নিজের কি ঘটে বলো তো? তার নিজের ঘটে জারণ। তার বিজারক বিজারণ করে, কিন্তু তার নিজের ঘটে জারণ। আবার জারক জারণ করে, কিন্তু তার নিজের ঘটে কি? বিজারণ। আচ্ছা, এইবার আসো ছোট্ট একটা বিষয় বুঝবো। এখানে দেখো আমরা তো পড়তেছিলাম বিজারক শর্করা, তাই না? এই যে বিজারক, এই বিষয়টা বোঝানোর জন্য এত কথা বললাম। বিজারক নামে শেষে অক আছে, তার মানে কি যে বিজারণ ঘটায় সে হচ্ছে বিজারক, যে বিজারণ ঘটায় সে হচ্ছে বিজারক। আচ্ছা, এখন এই বিজারক শর্করা কারা, এটা আমরা পরীক্ষা করতে পারি বেনেডিক্ট দ্রবণ দ্বারা। তাহলে বিজারক শর্করা কারা সেটা আমরা পরীক্ষা করতে পারি কি দ্বারা ভাইয়া? বেনেডিক্ট দ্রবণ দ্বারা অথবা ফেলিং দ্রবণ দ্বারা। তাহলে আসো আমরা একটু পরীক্ষাটা করে দেখি। ধরে নাও
যে কোনো একটা শর্করা, শর্করার শেষে কি থাকে বলতো? শর্করার শেষে হয় মানে শর্করাতে কি থাকে? অবশ্যই থাকে CHO অথবা থাকে C ডাবল বন্ড মানে ডাবল বন্ড CO, অর্থাৎ অ্যালডিহাইড অথবা কিটোনমূলক থাকে শর্করাতে, তাই না? তাহলে এই অ্যালডিহাইড এবং কিটোনমূলক যেখানে থাকে তারা কিন্তু বিজারক শর্করা হিসেবে কাজ করে। তাহলে যে শর্করাতে অ্যালডিহাইড এবং কিটোনমূলক আছে, অ্যালডিহাইড এবং কিটোনমূলক অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো যে সকল যৌগতে থাকে বা যে সকল শর্করাতে থাকে সে সকল শর্করা কি করতে পারে? অন্যকে বিজারিত করতে পারে, অর্থাৎ এদেরকে আমরা বলবো বিজারক শর্করা। আচ্ছা, তাহলে কাকে বিজারিত করতে পারে? যেমন আমি যদি একটা ফেইলিং দ্রবণ নিই CU2O, তাহলে এইটা হচ্ছে CU2O না, CuOH2, তাহলে এটা আমি নিলাম কি ভাইয়া? এটা হচ্ছে বেনেডিক্ট দ্রবণ, বেনেডিক্ট দ্রবণ। এটা আমি কি নিলাম ভাইয়া? বেনেডিক্ট দ্রবণ। তাহলে বেনেডিক্ট দ্রবণে এখানে কপারের চার্জ কত বলতো? কপারের চার্জ হচ্ছে +2। কিভাবে বুঝলাম ভাইয়া? এখানে হাইড্রোক্সিলের চার্জ হচ্ছে -1, হাইড্রোক্সিল দুইটা আছে, তাহলে এখানে তাহলে হাইড্রোক্সিলের চার্জ কত? -2, তাহলে -2 কে প্রশমিত করতে পারে কে? +2, তাহলে কপার হচ্ছে +2, তাহলে কপারের চার্জ হচ্ছে +2। তাহলে এই যে অ্যালডিহাইড অথবা কিটোন এর সাথে যখন আমরা বেনেডিক্ট দ্রবণ যুক্ত করব সেই সময়টাতে এই কপারের জারণ সংখ্যার চেঞ্জ হয়। কপারটা যে যৌগে পরিণত হয় সেটা হচ্ছে CU2O, CU2O, এবং এই যৌগটার লাল অধক্ষেপ পড়ে, এই যৌগটার লাল অধক্ষেপ পড়ে, লাল অধক্ষেপ পড়ে। আচ্ছা, তাহলে দেখো তো এই যৌগটাতে এখানে কপারের চার্জ কত? তাহলে কপারের চার্জ কিভাবে বের করতে পারবো ভাইয়া? যারা জানো তারা তো এমনিতেই বুঝতে পারো, তারপরে আমি একটু তোমাদের জন্য ট্রিক্সটা বলে দিই। ট্রিক্সটা হচ্ছে এখানে কপারের চার্জ বের করব, তার মানে কি কপার হচ্ছে x ধরলাম, কপার কয়টা আছে? 2টা, এবং অক্সিজেনের চার্জ হচ্ছে -2 = 0, অর্থাৎ x এর মান কত ভাইয়া? +1। তাহলে দেখো কপারের চার্জ কত ভাইয়া? কপারের চার্জ হচ্ছে +1। তাহলে দেখো তো এখানে কপার ছিল +2, এই পাশে হয়ে গেছে +1, তার মানে কি এখানে জারণ সংখ্যার হ্রাস ঘটছে, তাই না? +2 থেকে +1 হয়েছে, তার মানে কি হ্রাস ঘটছে না? তাহলে যদি হ্রাস ঘটে এখানে এই যে পজিটিভ আয়নটা যদি মানে জারণ সংখ্যা যদি হ্রাস ঘটে তার মানে কি এখানে বিজারণ হয়েছে। তাহলে এর কি ঘটছে বলতো? এই কপারের ঘটছে বিজারণ, এই কপারের ঘটছে বিজারণ, এবং যেহেতু এর ঘটছে বিজারণ তাহলে এর ঘটছে কি ভাইয়া? বিজারণ, এর ঘটছে বিজারণ। এবং এইখানে যেহেতু ইলেকট্রন একটা গ্রহণ করছে, কপার যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে আমরা বলতে পারি বিজারিত হয়েছে। কপার কি হয়েছে ভাইয়া? কপার হয়েছে বিজারিত, তাহলে বিজারণ ঘটছে, এবং কপারটা কি হয়েছে? বিজারিত হয়েছে, বিজারিত হয়েছে। তাহলে এই যে বিজারণ এমনি এমনি তো ঘটতে পারে না, যেমন আমার ফ্রেন্ড আমাকে ফকির করছে, তাই না? তাহলে বিজারণ কি এমনি এমনি ঘটতে পারে? বিজারণ ঘটানোর জন্য একটা বিজারক দরকার। তাহলে এখানে বিজারকটা কে? বিজারক হচ্ছে এই যে এই বান্দা, এটা কে বলতো ভাইয়া? অ্যালডিহাইড অথবা কিটোন, অর্থাৎ শর্করা, শর্করার অ্যালডিহাইড অথবা কিটোন মূলক। আচ্ছা, তাহলে এই যে অ্যালডিহাইড এবং কিটোন মূলক, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি বিজারক। এটা হচ্ছে বিজারক, এটা হচ্ছে বিজারক, তার মানে কি বিজারক বিজারণ ঘটাইছে। তাহলে এই কথাটাও আমি বলতে পারি যে এরা কি করলো বলতো? এই অ্যালডিহাইড অথবা কিটোন এরা ক্ষারীয়মূলক, ক্ষারীয়মূলক মানে যে কপার 2+ পজিটিভ আয়ন যারা, এদেরকে আমরা বলতে পারি ক্ষারীয়মূলক। এই ক্ষারীয়মূলককে বিজারিত করতে পারে। এই যে এই ক্ষারীয়মূলকটা কি হয়েছে? বিজারিত হয়েছে না? তার মানে কি আমি বলতে পারি এই যে অ্যালডিহাইড অথবা কিটোন এরা অন্য যৌগকে বিজারিত করতে পারে, এই কারণেই তো এরা বিজারক শর্করা। তাহলে অন্য যৌগকে বিজারিত করতে পারে, এই কারণে এটা হচ্ছে বিজারক শর্করা। তাহলে এই অ্যালডিহাইড অথবা কিটোন এটা অন্য যৌগকে বিজারিত করতে পারে, বিজারিত করতে পারে। বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে এরা যেহেতু অন্য যৌগকে বিজারিত করতে পারে
তাই এরা হচ্ছে বিজারক শর্করা। বুঝতে পেরেছো? তাহলে এই যে বেনেটিক দ্রবণ, বেনেটিক দ্রবণে এখানে যেহেতু +1 হয়ে যাচ্ছে, তার মানে কি কপারের বিজারণ ঘটে, এবং বিজারণ ঘটে লাল অধক্ষেপ পড়তেছে। তো আমরা বুঝতে পারবো এইটা হচ্ছে একটা বিজারক শর্করা। এখানে এটা যদি একটা শর্করা হয়, এটা হচ্ছে একটা বিজারক শর্করা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে রিডিউসিং সুগার কারা? তাহলে রিডিউসিং সুগার হওয়ার জন্য ওই যে মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোনমূলক লাগবে, এটা আমরা দেখলাম। অ্যালডিহাইড অথবা কিটোনমূলক ছাড়া কিন্তু এটা বিজারক শর্করা হচ্ছে না। কেন বিজারক শর্করা হচ্ছে না? কারণ অ্যালডিহাইড এবং কিটোনই তো অন্যজনকে বিজারিত করবে। তো ওটাই যদি না থাকে, সেটা তো বিজারক শর্করা হবে না। তাহলে যারা বিজারক শর্করা, যারা হচ্ছে রিডিউসিং সুগার, তাদের কি থাকবে? মুক্ত অ্যালডিহাইড ও কিটোন গ্রুপ থাকবে। কিন্তু যারা নন রিডিউসিং সুগার, তাদের তো এই মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোনমূলক নাই, তাই না? আচ্ছা, এবং পরের লাইনটা দেখো, ভেনেটিক দ্রবণ এবং ফেনিং দ্রবণ দ্বারা বিজারিত হয়, এই লাইনটা বইয়ে লেখা আছে, কিন্তু এটা আসলে ভুল কথা। এটা আসলে ভুল কথা। দেখো, এইটা বইয়ে লেখা আছে, তবুও এটা কিন্তু আসলে সঠিক কথা না। কেন সঠিক কথা না? আমরা তো পড়ছি। দেখো, এখানে এরাই অন্য যৌগকে বিজারিত করে, কিন্তু বইয়ে লেখা আছে এরাই বিজারিত হয়। তাহলে এরা কি বিজারিত হয়? না ভাইয়া, আমি তো একদম কনসেপ্ট সহকারে খুব সুন্দর মতো বুঝিয়েছি, তাই না? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলতো? এরা যেহেতু বিজারক, এরা বিজারণ ঘটায়, তার মানে কি এরাই অন্য যৌগকে বিজারিত করতে পারে। তাহলে এইখানে বইয়ে এই কথা আছে থাক, এর পাশেই মানে এর পাশে ওই কথাটাও লিখে নাও যে বেনেডিক দ্রবণ বা ফিলিং দ্রবণ দ্বারা বিজারিত হয়, এই কথাটা না লিখে এখানে লিখো যে বেনেডিক দ্রবণ বা ফিলিং দ্রবণকে বিজারিত করতে পারে, বিজারিত করতে পারে, এই কথাটা মনে রাখো। বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে ভেনেডিক দ্রবণ বা ফিলিং দ্রবণ, এটাকে বিজারিত করতে পারে না। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটার চেয়েও আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কারা বিজারক শর্করা, কারা বিজারক শর্করা না। তো মনে রাখো সকল মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইড, সকল মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইড সকল মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড এরা হচ্ছে বিজারক শর্করা। তবে এখানে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো ব্যতিক্রম কারা? ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ ও ট্রেহ্যালোস। ওকে, তাহলে এখানে মনে রাখো সকল মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড, ব্যতিক্রম কারা? সুক্রোজ এবং সুক্রোজ এবং ট্রেহ্যালোস, এই কথাটা মনে রাখো। তাহলে সকল মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড হচ্ছে বিজারক শর্করা, এক্সেপশন কি? সুক্রোজ এবং ট্রেহ্যালোস, এই দুটা বিজারক শর্করা না। তাহলে কেন এরা বিজারক শর্করা না সেটা আমরা বুঝবো পরে, ঠিক আছে? আপাতত জাস্ট এতটুকুই মনে রাখো। তাহলে নন রিডিউসিং সুগার কারা? এই যে সুক্রোজ, ট্রেহ্যালোস সহ যত পলিস্যাকারাইড আছে, পলিস্যাকারাইডগুলো হচ্ছে অবিজারক শর্করা।